ট্রাম্পের প্রস্তাবে রাজি নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কবার্তা। ইউক্রেন ন্যায়সঙ্গত যুদ্ধে জয়লাভ করেছে বললেন পুতিন। কাতারে হামলার ঘটনায় ক্ষমা চাইলেন নেতানিয়াহু। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবুর রহমান নিশান। আমি কাজল হায়দার। দর্শক, আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আপনারা প্রচুর কমেন্ট করছেন, কিন্তু আমরা আসলে সময় স্বল্পতা এই কারণে কমেন্টসগুলো পড়তে পারছি না। আর আন্তরিক ধন্যবাদ যে আমাদের অনুষ্ঠানটা আপনারা দেখছেন, আপনাদের মতামত জানাচ্ছেন। এটা আপনারা জারি রাখবেন, এটা আপনারা সবসময় আমাদের উপদেশ দিবেন, আমাদের কমেন্টসগুলো জানাবেন। তো নিশান, আজকে কি কি কমেন্টস আসছে একটু দর্শকদের জানিয়ে দাও। কারা কারা কোথায় পড়ে শোনাচ্ছি। এসকে রয় বলেছেন যে ভবিষ্যৎ মন্তব্য আশা করি, ভবিষ্যতে অবশ্যই মন্তব্য জানাবেন এবং আমরা আপনাদের কমেন্টের প্রতিক্রিয়া জানাবো ইনশাল্লাহ। সাইয়েদ আব্দুল্লাহ বলেছেন জেলেনস্কি এক সময় চোরাই অ্যাটম বোমা মস্কোর উপরে মারবে, অবশ্যই দেখা যাক কি হয়। তার পিছনে ন্যাটো আর মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে যে আরো যুদ্ধটা যেন আরো জটিল পর্যায়ে চলে যায়। এই জন্য ধন্যবাদ ওনাকে কমেন্ট করার জন্য। তাহমিনা বলেছেন যে যুদ্ধ থামানোর চেষ্টা করার জন্য কি কোনো দেশ কিছু করতে পারছে না? ট্রাম্প প্রথমে চেষ্টা করেছিল এককভাবে, আর জাতিসংঘ তো এখানে বারবার একটা ফেইল করেছে। তারা আহ্বান জানায়, কিন্তু জাতিসংঘ আসলে ওইভাবে কার্যকর না। ওরা পারে আপনার একটা শোকবার্তা দিতে আর কড়া প্রতিবাদ, এছাড়া জাতিসংঘকে তো এবারে আপনারা জানেন দর্শক যে ট্রাম্প যে জাতিসংঘে ভাষণ দিয়েছিল 15 মিনিট নির্ধারিত সময় ছিল, সেখানে তিনি 1 ঘন্টা ভাষণে প্রায় 59 মিনিট শুধু ধুয়েছেন জাতিসংঘকে। পরবর্তী কমেন্ট হচ্ছে আমাদের দাউদুজ্জামান বলেছেন যে দাদা, মার্কিন যুক্তরাষ্ট্রের নেশা হলো তেল ক্ষেত্র দখল নেওয়া। এটা সবসময় আমরা বলি যে মার্কিন যুক্তরাষ্ট্রের রিজার্ভে রয়েছে 50 বছরের রিজার্ভ। তাদের তেল মাটির নিচে আছে, সেগুলো ক্যাপ দিয়ে ঢেকে দেখা হয়েছে। সেটা তাদের নিজেদের দেশের এবং কিছু রিজার্ভ করে। এগুলো তারা পৃথিবী থেকে যখন পুরো প্রাকৃতিক সম্পদগুলো চলে যাবে, ধ্বংস হয়ে যাবে, তখন তারা এটা চড়া দামে বিক্রি করবে, নিজেরা ব্যবহার করবে। আমাদের শেষ কমেন্ট হচ্ছে আসমা সুলতানা লিখেছেন যে ভারত, চীন, রাশিয়ার উচিত পাগল ট্রাম্প এবং তার দেশকে উচিত শিক্ষা দেওয়ার কারণ। এটা বারবার বলে আসে যে ইউএনের বিকল্প চীনে একটা যেন ইউএনের ধরনের একটা জোট হয় এবং সবসময় একটা ভারসাম্য থাকে। যেমন আপনার অক্ষশক্তি আর পরাশক্তি আমরা বলি, এটা যদি ভারসাম্য থাকে তাহলে অবশ্যই পৃথিবীতে হুটহাট করে কোনো যুদ্ধ সংঘর্ষ বাঁধবে না। কাজল ভাই, আমার আপনার কাছে আজকের অনুষ্ঠানের প্রথম প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কিন্তু আসলে সম্প্রতি যে শান্তি পরিকল্পনা করছেন সেটাতে কিন্তু নেতানিয়াহু রাজি হয়েছেন। নেতানিয়াহু ট্রাম্পের শান্তি পরিকল্পনায় রাজি হওয়ার কারণ কি বলে মনে করেন আপনি? এখন হচ্ছে গত আপনার সোমবার হোয়াইট হাউসে এক রুদ্ধদ্বার বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এবং ওনারা অনেকক্ষণ যাবৎ বৈঠক করার পর অনেক বিষয় উঠে আসে, সেগুলো সাংবাদিকের সাথে পুরোটা আসেনি। তারপর ওনারা বের হয়ে একটা যৌথ সংবাদ সম্মেলন করেন। যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন যে আমি যে 20টি পরিকল্পনা দিয়েছি এই সংঘর্ষটা, মধ্যপ্রাচ্যের সংঘর্ষটা বন্ধ হওয়ার জন্য 20 দফা যেটাকে বলা হচ্ছে, সেই পরিকল্পনায় রাজি হয়েছে নেতানিয়াহু। পরক্ষণে উনি যখন সাংবাদিকের সাথে কথা বলছিলেন তখন বলেন যে ট্রাম্পের এই 20 দফা আমরা মেনে নিয়েছি। এখন দেখার বিষয় হচ্ছে যে প্রতিপক্ষ যে দল আছে বা দেশ আছে তারা কিভাবে এই পরিকল্পনা বা এই দফাগুলাতে রাজি হয়। তাদের রাজি করানোই হচ্ছে বড় চ্যালেঞ্জ। আর এখানে বলে রাখা ভালো যে আপনার এই যৌথ সম্মেলনের এক ফাঁকেই আপনার শেষ পর্যায়ের দিকে ট্রাম্পের অনুরোধে বলেন বা ট্রাম্পের নির্দেশে বলেন, নেতানিয়াহু কাতারের প্রধানমন্ত্রীকে ফোন করেন। কাতারের প্রধানমন্ত্রীকে ফোন করে আপনার কাতারের রাজধানীতে যে হামলা চালায় ইসরায়েলের। তখন কথা ছিল যে তারা নিষিদ্ধ ঘোষিত দলের কিছু কর্মকর্তার উপর সেই হামলাটা চালিয়েছে, যারা তাদের দেশে মানে ইসরায়েলে বিভিন্ন ধরনের সংঘাতের সৃষ্টির চেষ্টা করছে। এর জন্য উনি ক্ষমা চান, দুঃখ প্রকাশ করেন, ক্ষমা চান, এবং এই ধরনের পরিস্থিতি ভবিষ্যতে হবে না বলেও তিনি জানান। আর যদি আমরা 20 দফার মধ্যে একটু দেখি, ট্রাম্পের 20 দফায় আছে যে ইসরায়েলের যে বন্দিরা এখনও আটক রয়েছে বিরোধী দলের হাতে, সেগুলোকে ছেড়ে দেওয়া হবে, এই শর্ত দেওয়া হয়েছে, এবং তাদের যত অস্ত্র আছে সেগুলো ধ্বংস করা হবে। পক্ষান্তরে
ইসরায়েলও তাদের এই সংঘর্ষ থামাবে এবং এই গাজা থেকে যারা চলে যেতে চান পার্শ্ববর্তী কোনো দেশে বা কোনো, তাদের সসম্মানে সেখান থেকে সেই ব্যবস্থা তারা করে দিবে। হ্যাঁ। আর আপনার এদিকে আপনি জানেন যে 80তম যে জাতিসংঘের সম্মেলনে এখানে এক ফাঁকে আপনার ট্রাম্প কিন্তু মুসলিম কান্ট্রিগুলোর সাথে একটা বৈঠক করে। সেই বৈঠকে কিন্তু এই প্রথম তারা সেই প্রথম 20 দফার যে পরিকল্পনা সেটা পেশ করেন এবং মুসলিম কান্ট্রিগুলো মোটামুটি সেখানে সম্মত জানিয়েছে বলে ট্রাম্প জানায়। আর ট্রাম্প নেতার বৈঠকের আগে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের বলেন যে বিরোধী দল যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার খুব কাছাকাছি আছে, যেটা খুব পজিটিভ একটা নিউজ। ইসরায়েলের অবস্থান কি সেটা এখন গুরুত্বপূর্ণ। লেভিট বলেন যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের জন্য উভয় পক্ষকে কিছু ছাড় দিতে হবে। আমরা দেখেছি যে কোনো সংঘর্ষ যুদ্ধ হোক, যখন সেটা আলোচনা টেবিলে আসে উভয় পক্ষকে ছাড় দেওয়ার মন মানসিকতা নিয়ে বসতে হয়। যদি একটি পক্ষ অনড় অবস্থানে থাকে তখন সেই বৈঠকটা সফল হয় না বা কোনো পরিকল্পনা সফল হতে পারে না। তাই আপনার ক্যারোলিন লেভিট সেটা বলেন যে দুই পক্ষকেই ছাড় দেওয়ার মন মানসিকতা রাখতে হবে। আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন, রাশিয়া কিন্তু আসলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন, এটা কি হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধের মধ্যে রাশিয়া কি ইউক্রেনকে ভয় পাচ্ছে বা কি কারণে হচ্ছে আসলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন? আচ্ছা, এই আমরা একটি কথা বলছি এখানে, যুক্তরাষ্ট্র কিন্তু আসলে টমাহক যে ক্ষেপণাস্ত্র সেটা কিন্তু ইউক্রেনকে দেওয়ার যে ঘোষণা দিয়েছে, এটা সরাসরি দিবে না, এটা ইউরোপিয়ান ন্যাটোর মাধ্যমে তাকে কিনতে হবে। ন্যাটোর কাছে বিক্রি করবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোই দিবে তাকে, এটা এই প্রসেসেই। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে সিদ্ধান্তটা এখনো পুরোপুরি নেওয়া হয়নি, সিদ্ধান্তটা নেবেন আপনার ট্রাম্প নেবেন এখন। হ্যাঁ, আসলে এই টমাহক ক্ষেপণাস্ত্র কারণে কি আসলে রাশিয়া যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন বা এমন কিছু? এখন টমাহক আমরা এটা পরে আসে, প্রথমে আমরা একটু অতীতের দিকে ফিরে যাই। আমরা কি দেখি যে 3.5 বছর আগে রাশিয়া যে হামলা শুরু করে সে যুদ্ধটা এখন ইউক্রেনের সাথে চলছে এবং আমরা অনেকে ভেবেছিলাম প্রথমে এটা কয়েক মাসের যুদ্ধটা শেষ হয়ে যাবে, কিন্তু যেভাবে মার্কিন প্রশাসন এবং আপনার ন্যাটো যেভাবে ব্যাকআপ দিয়েছে, অর্থনৈতিকভাবে সামরিকভাবে সাহায্য করেছে, এই জন্য যুদ্ধটা 3.5 বছর পার হয়ে 4র্থ বছরের দিকে যাচ্ছে। এবং আমাদের এর আরেকটি কথা মনে করা দরকার যে 32টা দেশ মিলে কিন্তু ন্যাটো, এই 32টা দেশই মোটামুটি ইউক্রেন ন্যাটোর সদস্য না, তারপরে তাদের হেল্প করে যাচ্ছে। কারণ হচ্ছে যুদ্ধটা শুরুই হয়েছিল ইউক্রেন ন্যাটোতে যোগ দিবে, আর সেখান থেকে রাশিয়া বারবার বলছিল সে যেন যোগ না দেয়, তাতে রাশিয়ার নিরাপত্তা, অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকির মুখে পড়বে। এখন আসি আপনার টমাহক ক্ষেপণাস্ত্র। টমাহক ক্ষেপণাস্ত্র আপনার পাল্লা হচ্ছে 2500, এটা দীর্ঘ 2500 কিলোমিটার। হ্যাঁ, কিলোমিটার। মস্কো রাশিয়ার ইউরোপের বেশ কিছু অংশে এটা আঘাত আনতে কিন্তু এখানে রাশিয়া পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যে এই টমাহক দিয়ে যুদ্ধের সিনারিও চেঞ্জ করা যাবে না এবং তারা বলছে যে টমাহক যদি ইউক্রেন ব্যবহার না করে অন্য কোনো দেশ ব্যবহার করে, তাদের হামলা করে, তাহলে সে দেশের বিরুদ্ধে রাশিয়া ব্যবস্থা নেবে। এবং একটা কথা যে আমরা গত মাসে দেখেছিলাম যে আলাস্কা বৈঠক হয়েছিল ট্রাম্পের সাথে এবং পুতিনের সঙ্গে, আমরা আশায় বুক বেঁধেছিলাম যে আসলে ট্রাম্প যে নির্বাচনে জয়ী হবার আগে যে বলেছিল তিনি 24 ঘন্টার মধ্যে এই যুদ্ধটা থামাবেন, সেটার একটা অগ্রগতি অংশ হিসেবে সেই বৈঠককে দেখছিলাম। তারপরে সেই বৈঠক শেষের পরে হোয়াইট হাউসের ওভাল অফিসে আবার ইউক্রেন এবং ইউরোপিয়ান দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠকে বসেছিলেন ট্রাম্প। সেখান থেকেও একটা আশার বাণী শুনেছিলাম যে যুদ্ধটা বন্ধ হয়ে যাবে। এরপরে আমরা সবাই ট্রাম্প বলছিলেন যে এর পক্ষে দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয় হয় জেলেনস্কি বা আপনার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে, আর নাহলে ত্রিপক্ষীয় একটা আলোচনা হবে। কিন্তু এর মাঝে দেখা গেল যে দুই পক্ষই আক্রমণের তীব্রতা বাড়িয়ে দিয়েছে এবং রাশিয়া বীর দর্পে এগিয়ে যাচ্ছে। প্রায় 20%-এরও বেশি জমি এখন তারা দখল করে নিয়েছে সব কিছুর দিক থেকে। এবং গতকাল যেটা আপনার বিশ্ব মিডিয়া খবর এসেছে যে টমাহক ক্ষেপণাস্ত্র দিবে, এইটারই প্রতিক্রিয়ায় সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেভ রাশিয়ার, ওনাকে এখন পুতিনের মুখপাত্র বলা হয়ে থাকে, উনি বলেছেন যে মারাত্মক দুর্ঘটনার সম্ভাবনা সবসময় থাকে, তাই এই টমাহকের পরিকল্পনা যেন মার্কিন যুক্তরাষ্ট্র বাতিল করে
এছাড়া আমি যেটা আগেই বললাম যে ক্রেমলিন বলেছে যে এটা আসলে টমাহক কোনো গেম চেঞ্জার নয়, টমাহক যুদ্ধের চিত্র পাল্টাতে পারবে না, এটা আমি পেসকভের দাবি করছেন। পেসকভ রাশিয়ার হয়ে কথা বলে কিয়েভ শাসনের জন্য কোনো অলৌকিক সমাধান নেই, টমাহক বা অন্য কোনো মিসাইল হোক, ফ্রন্টলাইনের বাস্তবতা বড় কোনো পরিবর্তন আসবে না। ফ্রন্টলাইনের বাস্তবতা যেটা আমি বলছিলাম, একের পর এক রাজ্য দখল করে নিচ্ছে, জায়গা দখল করে নিচ্ছে ইউক্রেনের। এবং আপনি জানেন যে গত 2 দিন আগে প্রায় 550-এর উপরে ড্রোন হামলা এবং কয়েকশো মিসাইল হামলা চালিয়েছে। এবং শীতের আগে রাশিয়া চাচ্ছে যে পারমাণবিক স্থাপনা যেটা দিয়ে বিদ্যুৎ সাপ্লাই হয় এবং বড় বড় বিদ্যুৎ স্টেশন এগুলো উড়িয়ে দিতে, যাতে শীতে কাবু হয়ে পড়ে ইউক্রেন, সেখানে তারা রাশিয়া আরও এগিয়ে যেতে পারে। আচ্ছা, পুতিন কিন্তু বলেছে যে ইউক্রেনে আসলে ন্যায়সঙ্গত যুদ্ধ জয় করেছে রাশিয়া। ইউক্রেন কি ন্যায়সঙ্গত যুদ্ধ কি রাশিয়া জয় করেছে বলে আপনি মনে করেন? পুতিন কিন্তু আসলে বারবারই কিন্তু সংবাদ মাধ্যম বা বিভিন্ন অনলাইন পোর্টালগুলোতে তিনি অত্যন্ত কঠোরভাবে বলে আসছে যে ইউক্রেন ন্যায়সঙ্গত যুদ্ধ জয় করেছে রাশিয়া। এটা কি রাশিয়া জয় করেছে বলে আপনি মনে করেন? এটা হচ্ছে আপনার গত সোমবার পুতিন এটা অ্যাড্রেস করে, সেটা মঙ্গলবার রাশিয়ার বিভিন্ন গণমাধ্যম এবং সারা বিশ্বের গণমাধ্যমে সেটা প্রচার হয়েছে। উনি যেটা বলতে চাচ্ছেন যে শুরু থেকে রাশিয়া যে লক্ষ্যে ইউক্রেনে হামলা আসলে এটা এক প্রকার রাশিয়াকে বাধ্য করা হয়েছে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য। এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশ ন্যাটোকেও এখানে জড়িয়ে ফেলেছে এবং চাচ্ছে যে যুদ্ধটা আরও দীর্ঘায়িত হোক, কারণ এখানে যুদ্ধ মানে বিভিন্ন দেশের নানা ধরনের ব্যবসা, অস্ত্র ব্যবসা থেকে শুরু করে তেলের ব্যবসা আছে, গ্যাসের ব্যবসা আছে, বিভিন্ন খনিজ সম্পদের ব্যবসা রয়েছে। তো পুতিন যেটা স্পষ্ট বলছে, তারা ন্যায়ের পক্ষে, তারা দেশের নিরাপত্তার পক্ষে যে যুদ্ধটা করছে এখন পর্যন্ত তারা সেটাতে জয়ী হয়েছে। এবং তিনি তার ভাষায় যদি বলি তাহলে তিনি বলছে আমাদের যোদ্ধা ও কমান্ডাররা আক্রমণ চালিয়ে যাচ্ছে, পুরো দেশ সমগ্র রাশিয়া এই ন্যায়সঙ্গত যুদ্ধে লড়তে এবং কঠোর পরিশ্রম করছে। আমরা জানি যে রাশিয়া ঐতিহ্যগত দিক থেকে খুবই শক্তিশালী একটি দেশ, তাদের দেশের জনগণের মন মানসিকতা অনেক স্ট্রং এবং আজ পর্যন্ত রাশিয়া অজেয় রয়েছে। রাশিয়াকে কেউ জয় করতে পারেনি, হোক সেটা আলেকজান্ডার হোক সেটা হিটলার হোক, অন্য কোনো শক্তি হোক। তাই রাশিয়ার জনগণ সেভাবেই পুতিনের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে, সহযোগিতা করছে, এটাই তিনি বোঝাতে চাচ্ছেন। এবং 3.5 বছরের ধরে চলা যুদ্ধের কোনো শেষ দেখছে না বিশেষজ্ঞরা এই কথা বলছেন। এবং একটা যেটা বললাম যে ট্রাম্প প্রচেষ্টা চালিয়েছিল কূটনৈতিকভাবে যুদ্ধটা থামিয়ে দেওয়ার, সেটা এখন কুল কিনারা কোনো পাওয়া যাচ্ছে না। আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প, এটা যুদ্ধ বন্ধ করে দেওয়ার জন্য। তারপরেও এটার কোনো ট্রাম্প কিন্তু আসলে বিভিন্ন সময় বিশ্বের যে বড় বড় নেতা বা রাজনীতিবিদ আছে তাদের সঙ্গে আসলে কিন্তু বৈঠক করছেন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ কিন্তু থামানোর জন্য। বাট তিনি কি আসলে মন থেকে চাইছেন যে রাশিয়া ইউক্রেন উনি স্বীকার করে নিয়েছেন যে উনি ভেবেছিলেন এটা খুব সহজে বন্ধ করা যাবে, কিন্তু কিছুদিন আগে উনি স্বীকার করেছেন এটা আসলে বাস্তবতা অনেক কঠিন। কারণ দুইটা কারণ, এক হচ্ছে পুতিন হচ্ছে খুবই শক্ত একজন মানুষ এবং তিনি তার লক্ষ্যে অবিচল, আর কেউ কাউকে ছাড় দিচ্ছে না। আমি প্রথমে বলছিলাম যে আলোচনার টেবিলে বসলে যুদ্ধ থামাতে হলে বা সংঘর্ষ থামাতে হলে উভয় পক্ষকে ছাড় দিতে হয়, এই ছাড় দেওয়ার মন মানসিকতার কারণ নাই। এখন আমি একটা সোর্সের কথা বলি, এটাকে বলে ওপেন সোর্স, তারা যুদ্ধক্ষেত্রের সমস্ত খবর, তাদের মানচিত্র অনুযায়ী রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় 1,14,500 বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করছে, মানে দখল করে নিয়েছে। আমাদের অবশ্যই মেনে চলা দরকার যে যখন সোভিয়েত ইউনিয়ন ছিল 91 ভেঙে গেল 90 দশকে, এগুলো কিন্তু সব সোভিয়েত ইউনিয়নের আন্ডারে ছিল। ভেঙে যাওয়ার পর এগুলা 41টা রাজ্য হয়েছে, তার মধ্যে ইউক্রেন একটি। এবং আপনার মোট ভূখণ্ডের 20% বেশি দখল করে আছে এখন রাশিয়া। এর মধ্যে ক্রিমিয়া উপদ্বীপ এবং পূর্ব দক্ষিণ পূর্ব যে বড় বড় অংশ, জাপরজিয়া বলেন, দেবনস্কি বলেন, এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করছে এখন রাশিয়া। আর যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি নিয়ে আপনার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি স্টেটমেন্ট দিয়েছেন। তাদের স্টেটমেন্ট অনুযায়ী ডনেটস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকায় আরও 2টি গ্রাম তাদের নিয়ন্ত্রণে এসেছে। আর এই বিষয়ে কিন্তু আসলে ইউক্রেনীয় কর্মকর্তারা সরাসরি মন্তব্য করেনি, কিন্তু সরাসরি মন্তব্য না করলে তারা কিন্তু প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন যে আমি হুবিয়ে পড়ছি, ডোনেস্কর ড্রোবোপিলিয়া শহরের কাছে কিয়েভের পাল্টা আক্রমণ কিছুটা অগ্রগতি অর্জন করেছে।
এটা কিন্তু আসলে অগ্রগতির কথা বলা যায়, কারণ প্রেসিডেন্ট জেলেনস্কি যেহেতু বলেছেন, আমার মনে হয় অগ্রগতি হয়েছে এখন কিছুটা। হয়েছে কি, যুদ্ধক্ষেত্রে আপনি যদি আপনার সীমানা হারান, আপনার জমি হারান, তারপরে আপনি কিন্তু দেশবাসী এবং সেনাবাহিনীর কাছে সেটা স্বীকার করবেন না, তাহলে একটা ভুল মেসেজ দিবে, মনস্তান্ত্রিকভাবে দুর্বল হয়ে পড়বে। সেই জন্য সবসময় সবাই চায় পজিটিভ দিকগুলো আগে আনতে। আসলে এই যুদ্ধটা যত সহজে বন্ধ হওয়া কথা আমরা ভাবছিলাম, তার চেয়েও দিনে দিনে জটিল হচ্ছে। কারণ আপনি জানেন যে এই মাসেরই শুরুর দিকে এবং মাঝামাঝি সময় ইউরোপের পোল্যান্ডে, রোমানিয়ায়, এস্তোনিয়া, রোমানিয়া ও পোল্যান্ডে রাশিয়া ড্রোন প্রবেশ করেছে। তারা কোনো হামলা চালায়নি, তারা প্রতিহত করেছে বাকি দেশগুলো ন্যাটো বাহিনী। এবং এস্তোনিয়ার আকাশে প্রায় 12 মিনিট ধরে 2টা MiG-31 রাশিয়ার, এগুলা আকাশ সীমা অতিক্রম করে গেছে। এখন যেটা মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এবং অনেক বিশেষজ্ঞরা যেটা বলছেন, যে পুতিন কিছুটা বাজিয়ে দেখছেন ন্যাটোকে, ন্যাটো এগুলো রিয়াকশন। কারণ আমি বারবার এই অনুষ্ঠানে একটা কথা বলি, 32টা দেশ মিলে ন্যাটো, 32টা মতামত, একজনের সাথে আরেকজনের সীমান্ত নিয়ে বিরোধ রয়েছে, অনেক কিছু নিয়ে বিরোধ আছে, মত পার্থক্য আছে। আর রাশিয়ার সুবিধা হচ্ছে, রাশিয়ার সবকিছু চলে পুতিনের নির্দেশনায়। উনি এখনই একটা কথা বলেন, এখনই এটা অ্যাক্টিভ হয়ে যায়, কিন্তু ন্যাটোর ক্ষেত্রে এটা হচ্ছে না। আর ট্রাম্প সবসময় চাচ্ছে ন্যাটোকে পুরোপুরি সামনে দিয়ে পেছনে থেকে এই যুদ্ধটা দীর্ঘায়িত করতে। কারণ ট্রাম্প হলো একজন ব্যবসায়ী, উনি ওনার সমরাস্ত্র বিক্রি করছেন বিভিন্ন যতদিন পর্যন্ত থাকবে, কিন্তু ব্যবসা কিন্তু বন্ধ হবে না, এটা অস্ত্র ব্যবসা। এবং কিন্তু এখানে আরেকটা কথা আছে, যুদ্ধ থামলেও কিন্তু ব্যবসা হবে, কারণ ইউরোপ অনেক ক্ষতি হচ্ছে। আমরা জানি যে ইউক্রেন হচ্ছে রবি শস্যের ভান্ডার ইউরোপের জন্য, এবং এশিয়ার মধ্যেও জব, ভুট্টা, সূর্যমুখী তেল, এগুলো কিন্তু ইউক্রেন থেকে আসছে, এগুলো টোটালি বন্ধ। ইউরোপের অনেক দেশে মুদ্রাস্ফীতি বেড়ে গেছে, খাদ্যশস্য যেহেতু চালান কমে গেছে, তাই অন্যান্য দেশ থেকে তাদের উন্নয়ন খুঁজতে হচ্ছে, বেশি দাম দিয়ে খাদ্যপণ্য ইউরোপকে কিনতে হচ্ছে। আপনার ট্রাম্প ইউক্রেনকে এই যুদ্ধে টেনে এনেছে, এখন ন্যাটোকে টেনে আনার চেষ্টা করতেছে, কিন্তু এটাতে ক্ষতি হচ্ছে সম্পূর্ণ ইউরোপে। এটা তাদের ভাবা উচিত। হ্যাঁ, 3.5 বছরের যুদ্ধ আসলে কবে গিয়ে থামে, আসলে 3.5 বছর যুদ্ধ কি 30 বছর লাগে কিনা সেটা কিন্তু আমরা এখনো জানি না। এই যুগের যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, শুধু অনেক দূরে যুদ্ধ হচ্ছে, আমরাও কিন্তু ওভাবে নিরাপদ না। কিভাবে নিরাপদ না? জিনিসপত্রের দাম বাড়ছে, যেগুলো আমরা এক্সপোর্ট করে নিয়ে আসতাম, সেগুলো কিন্তু আরো বেশি ট্যারিফ বেড়ে গেছে। যেগুলো আপনি সামান্য একটা, যদি আপনার বিদেশি কোনো পণ্য এখন ওই দেশ থেকে আসতো কিনতে যান, যে দামে তার 3 গুণ দামে কিনতে হচ্ছে প্রয়োজনীয় কসমেটিক কিনতে হচ্ছে বাইরের দেশে, বা তার প্রভাব কিন্তু সারা বিশ্বে পড়ছে, সারা বিশ্বে প্রভাব পড়ছে। সুপ্রিয় দর্শক, আজকের এই বিশ্ব সংযোগের পর্বটা একটু ব্যতিক্রম করার আমরা চেষ্টা করেছি। এটা নিয়ে আপনারা মতামত জানাবেন। আর আমাদের এখানে আপনারা অনুষ্ঠানে যদি যে কোনো কিছু জানতে চান, ওই বিষয়ে কথা যদি আমরা বলি, তাহলে আমাদেরকে জানান, আপনারা কমেন্টে জানান। দর্শক, আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের ভিডিওগুলোতে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ।